সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত একা এবং কয়েকজন উপন্যাসটির ৮৮ পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। ন্যায় অন্যায়ের যে সূক্ষ্ম সীমারেখা রয়েছে সেটাও কীরকম হঠাৎ হঠাৎ বদলে যায়। পরিস্থিতি অনুযায়ী নতুন যুক্তি খাড়া করতে একটুও দেরি হয় না। একটু দূর থেকে নির্লিপ্ত দর্শক হিসেবে লক্ষ্য করলে বোঝা যায় মানুষের তৈরি করা নিয়মনীতি, বিবেক, আদর্শ এগুলো শিশুর অযৌক্তিকতা থেকে বেশি দূরে নয়। এমনকি সত্য এক ও অবিচল হতে পারে না। যোগানন্দর রহস্যময় অনুপস্থিতিতে সকলের মুখে একটা অশুভ ছায়া পড়ল। যোগানন্দর অসীম সাহস, শারীরিক শক্তিও প্রচণ্ড। সুখী বিলাসী জীবন ত্যাগ করে সে বেরিয়ে এসেছে, অথচ আজ তার ব্যবহারের তো কোনো ব্যাখ্যা করা যায় না। শঙ্করবাবু জোর দিয়ে বললেন তিনি যোগানন্দকে ও বাড়ি থেকেই প্রথম বেরিয়ে যেতে দেখেছেন। দরজা দিয়ে যোগানন্দ যখন বেরিয়ে আসে তখন শঙ্করবাবুর সঙ্গে তার ধাক্কা লাগে। সে চাপা গলায় বলেছিল, অ্যাকশন সাকসেসফুল, রিট্রিট। তারপর সে ছুটে বেরিয়ে যায়। তার হাতে থলিটা ছিল। সিরাজুল তারিখও বললেন তিনি যোগানন্দকে অন্ধকারের মধ্যে থলি হাতে ছুটে যেতে দেখেছেন। তখনও লোকজন তাড়া করেনি, সুতরাং যোগানন্দর ধরা পড়ার প্রশ্নই ওঠে না। তাহলে সে গাড়ির কাছে কেন এলো না? সে পথ ভুল করবে এটাও কল্পনা করা যায় না। আর কেউ করল না, শুধু একা তারই ভুল হবে? তাছাড়া এই অঞ্চলটা যোগানন্দরই বেশি চেনা। সেই পুরো ব্যাপারটা পরিকল্পনা করেছিল। বাড়ির ভেতরের লোককে হাত করে দরজা খোলাবার বন্দোবস্তও সে করেছে। কোথায় গেল যোগানন্দ? সূর্য সবচেয়ে শেষে গাড়ির কাছে পৌঁছেছিল। সেজন্য ব্রজগোপাল তাকে জিজ্ঞেস করলেন, তুই যোগানন্দকে দেখিসনি? সূর্য বলল, না, অন্য কোনো দিকে চেয়ে দেখার মতন অবস্থা তার ছিল না। তোর আসতে দেরি হলো কেন? আমি হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলাম। ফায়ার করলি কাকে দেখে? ওদের ভয় দেখাবার জন্য। ওপরের দিকে ফায়ার করেছি, কারুর গায়ে লাগেনি। ব্রজগোপাল ২-১ মুহূর্ত চুপ করে রইলেন। তারপর বললেন, যোগানন্দ আছাড় খেয়ে পড়ে যায়নি তো? হয়তো পাটা ভেঙে গেছে। শঙ্করবাবু তৎক্ষণাৎ বললেন, অসম্ভব, যোগানন্দ পা ভেঙে পড়ে থাকার ছেলেই নয়। জায়গাটায় বড় বড় ঘাস ছিল, যদি সাপে টাপে কামড়ায়। ব্রজদা, আপনি কি বলছেন? কি এ কখনো হতে পারে? তাহলে যোগানন্দ কোথায় গেল? এ প্রশ্নটা বারবার ঘুরে ফিরে আসছে সকলের মনে। যোগানন্দ কোথায় গেল, কোথায় যেতে পারে? কিন্তু এটাও মূল প্রশ্ন নয়। সে প্রশ্নটা এখনো কেউ উচ্চারণ করছে না। যোগানন্দের চেয়েও বড় তার হাতের টাকার থলি। টাকা পয়সা ও গয়না মিলিয়ে অন্তত ৩০,০০০ টাকার কম নয়। গাড়ি এসে থামল চন্দননগরের সে বাগান বাড়ির সামনে। ননীমাধব ও বনলতা তখনও জেগে আছেন। ব্রজগোপালের সঙ্গে আরও একজন এসেছিল, বাণীকণ্ঠ। সেও তৈরি হয়ে আছে। মালপত্র নিয়ে রাত্রিরেই কলকাতায় রওনা হয়ে যাবার কথা। গাড়ি থেকে নেমে শঙ্করবাবুই প্রথমে ২ হাত ঝাঁকিয়ে বললেন, দূর দূর, ডাকাতি করার পাপও করলাম, অথচ কিছুই হলো না। শুধু শুধু নিরপরাধ লোককে মারা। সিরাজুল বললেন, আমরা দাগি হয়ে রইলাম। ডাকাতি করা যে একটা পাপ কাজ, এটা যাত্রা শুরু করার সময় কারুর মনে হয়নি। বরং মহৎ আদর্শের আবরণটাই ছিল প্রধান। সশস্ত্র বিপ্লবের জন্য অর্থ সংগ্রহ করা দরকার। সুতরাং কোনো কঞ্জুস বৃদ্ধের সিন্ধুকে বন্ধ করে রাখা টাকা কেড়ে নেওয়ার মধ্যে কোনো গ্লানি নেই। এবং এ কাজে বেরিয়ে যদি ২-১ বাধাদানকারীকে মারতে হয় অথবা নিজেদের মধ্যে কারুকে মরতে হয়, সেটাও গৌরবের। কিন্তু সেই ডাকাতি সর্বাঙ্গ সম্পূর্ণ করেও খালি হাতে ফিরে আসার পর ওরা নিজেদের মনে করতে লাগলো সাধারণ ক্রিমিনাল। অদৃশ্য টাকার থলিটা মস্ত বড় ছায়া ফেলে দুলতে লাগলো ওদের মাথার ওপর। শঙ্করবাবু হতাশভাবে বললেন, সব গেল, সব নষ্ট হয়ে গেল। বাকি ৩ জন নেমে এসেছে নিচে। দারুণ ব্যগ্রভাবে জিজ্ঞেস করল, কি হলো, যোগানন্দ কোথায়? সূর্যর হাঁটু থেকে রক্ত পড়ছে, টনটন করছে বেশ। এখন তাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে। বনলতা বললেন, কি করে লাগলো? ইস, অনেকখানি কেটে গেছে যে।
ওপরে আসবার পর বনলতা শুকনো ন্যাকড়া দিয়ে সূর্যের হাঁটুর রক্ত মুছে ব্যান্ডেজ করে দিতে গেলেন। সূর্য কিছুতেই রাজি হচ্ছে না। হাত দিয়ে আড়াল করে বারবার বলছে, ও কিছু না, এমনি সেরে যাবে। অন্যের কাছ থেকে সেবা শুশ্রূষা নেবার অভ্যেস তার নেই। তাছাড়া আর কারুর কিছু হয়নি, শুধু তারই পা কেটে গেছে। এটা তার পক্ষে একটা লজ্জার ব্যাপার। শেষ পর্যন্ত বনলতা তাকে এক ধমক দিয়ে বললেন, বেশি বাড়াবাড়ি করতে হবে না, চুপ করে বসে থাকো তো, যদি সেপটিক হয় তখন বুঝবে। সে রাত্রে কারুর আর ঘুমানোর প্রশ্নই ওঠে না। রীতিমতন তর্কাতর্কি শুরু হয়ে গেল। যোগানন্দকে স্পষ্ট করে কেউ বিশ্বাসঘাতক বলছে না, যদিও অনেকেরই মনের কথা তাই। একমাত্র ননীমাধব বলতে লাগলেন, তা কখনো হতে পারে? কামারপুকুর কেসে যোগানন্দ যেরকম নিজের প্রাণ তুচ্ছ করে এগিয়ে গিয়েছিল। ব্রজগোপাল বললেন, তাছাড়া টাকা পয়সার উপর ওর কোনো লোভ নেই। ওর বাপ জমিদার, কত সম্পত্তি, সেসব ছেড়ে ছুড়ে এসে। শঙ্করবাবু বললেন, ওর বাপ ওর সৎ মায়ের ছেলের নামে সব সম্পত্তি লিখে দিয়েছে। তাহলেও ও নিজে যেটুকু পেত। একটা কথা বলুন তো, আমাদের যখন টাকা পয়সার এত দরকার, তখন যোগানন্দ তার নিজের বাড়িতে ডাকাতি করার পরামর্শ কেন দিল না? অন্যের বাড়িতে সব ব্যাপারেই সুবিধে অসুবিধে আছে তো। ওদের বাড়িতে নেপালি দারোয়ান। আপনারা একটা ব্যাপার লক্ষ্য করেছেন কিনা জানি না, ইদানিং ওর মাথায় নিশ্চয়ই একটু গোলমাল দেখা দিয়েছিল। কথাবার্তা যেন কিরকম কিরকম। বনলতা বললেন, তা কিন্তু ঠিক। আমারও আজকাল ওকে দেখলে কিরকম পাগল পাগল মনে হতো। মুখ ভর্তি গোপদাড়ি, ওগুলো নাকি ওর মানত করা। কাল হঠাৎ দেখলাম সব কামিয়ে ফেলেছে। সূর্য অবাক হয়ে সব কথা শুনছিল, কিন্তু কোনো থই পাচ্ছিল না। যোগানন্দকে যতটুকু সে দেখেছে তার ভালোই লেগেছে। ওরকম একটু পাগলা পাগলা ভাব তো অনেক মানুষেরই থাকে, কিন্তু সে এরকমভাবে সকলকে ঠকিয়ে যাবে, এটা কি বিশ্বাস করা যায়? মানুষ এরকম হতে পারে? যোগানন্দর পিঠের সেই চাবুকের লম্বা লম্বা দাগের কথা তার মনে পড়ল। অবশ্য যোগানন্দর অদৃশ্য হয়ে যাওয়ার ব্যাখ্যাও সে খুঁজে পায় না। শঙ্করবাবুর অনুশোচনাই সবচেয়ে বেশি। বারবার কৃতকর্মের জন্য আফসোস করতে লাগলেন। হঠাৎ সিরাজুল তারিখের দিকে ফিরে তীব্র গলায় বললেন, তারিক সাহেব, আপনি যে ওই বুড়ো লোকটাকে বন্দুকের কুঁদো দিয়ে অত জোরে মারলেন, লোকটা যদি মরে গিয়ে থাকে? সিরাজুল থতমত খেয়ে বললেন, লোকটা যে যোগানন্দকে আইডেন্টিফাই করে ফেলেছিল। তা হোক, কিন্তু খুনি কে হবে, আপনি না যোগানন্দ? মানে আমি তো ঠিক। ব্রজগোপাল হাত তুলে বললেন, চুপ, এসব কথা আর না। তারিক সাহেব মারেননি, আমরা সবাই মিলে মেরেছি। আজকের প্রত্যেকটা কাজের জন্য আমরা সবাই একসঙ্গে দায়ী। সামান্য চোর ডাকাতের মতন এখন আমাদের পালিয়ে পালিয়ে বেড়াতে হবে। আমি প্রথম থেকে এর বিরুদ্ধে ছিলাম। শঙ্কর, তুমি তো আগে এই কথা বলনি। বলার সুযোগ পাইনি। এখন বলুন, এত সব খরচ চালানো হবে কি করে? এই বাড়িটা রাখার একটা খরচ আছে, কলকাতার খরচ। 1 ডজন ডিটোনেটর পাওয়া যাচ্ছিল, তার জন্য 6,000 টাকা লাগবে। মাথা ঠান্ডা করে আবার আমাদের নতুনভাবে পরিকল্পনা করতে হবে। আবার ব্রজদা, আমাদের দিন শেষ। কথাটা শুনে ঘরের সবাই 1 মিনিট চুপ করে রইল। যদিও বোঝা যায় সকলের মনের মধ্যে অনেক কথার ঝড় বয়ে যাচ্ছে। একে বলা হয় আসন্ন প্রসবিনী স্তব্ধতা। ব্রজগোপাল তার লম্বাটে মুখখানায় বিষণ্ণ হাসি ফুটিয়ে বললেন, এত সহজে ভেঙে পড়ছো শঙ্কর? শঙ্করবাবু বললেন, ভেঙে পড়ার কোনো প্রশ্ন নয়। 17 বছর বয়স থেকে ঘর বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছি। এখন আমার বয়স 36। জীবনের শ্রেষ্ঠ সময়টা জেলখানার মধ্যে কিংবা বাইরে থেকেও পালিয়ে পালিয়ে কাটালাম। কতদিন হয়ে গেল নিজের বাড়িতে নিজের বালিশে মাথা দিয়ে শুইনি। সেজন্য আমার কোনো দুঃখ নেই, কিন্তু মনে প্রশ্ন জাগে, কি করলাম? দেশের কোন কাজে লাগলাম? এটা শুধু আমাদের একটা নেশা না আর কিছু? সামান্য কিছু বোমা পিস্তল নিয়ে আমরা ইংরেজ তাড়াবো? ভারতের সব জায়গায় আমাদের সংগঠন নেই, বাংলাদেশেও নানান দল। আমরা কি করছি? আমরা শুধু
চোর ডাকাত আর খুনের মতন। ব্রজগোপাল তাকে বাধা দিয়ে বললেন, তুমি শুধু নৈরাশ্যের দিকটাই দেখছো, কিন্তু চরম মুহূর্ত এসে গেছে। এই আমাদের শেষ সুযোগ। ইউরোপে যুদ্ধ বেঁধে গেছে, এবার ইংরেজকে শেষ ধাক্কা দিতে পারলেই। ননীমাধব যুদ্ধের কথাটা হালকাভাবে উড়িয়ে দিয়ে বললেন, ব্রজ, তুমি এই যুদ্ধের ওপর বেশি ভরসা করো না। এই যুদ্ধ দুদিনেই শেষ হয়ে যাবে। পোল্যান্ড নিয়ে ঝগড়া। এই যুদ্ধ হবে ইংরেজ ফরাসির বিরুদ্ধে জার্মানির। জার্মানির সাধ্য কি একা ইংরেজ ফরাসির বিরুদ্ধে লড়ে? হিটলারকে হেলাফেলা করো না। ওনার পাওয়ার আর অ্যাম্বিশন দুটোই অনেক বেশি। যেভাবে চেকোস্লোভাকিয়াকে পকেটে পুরল দেখলে না? নাৎসিদের অভ্যুত্থান যদি লক্ষ্য করো, হিটলারের যতই ক্ষমতা থাক, ফ্রান্সের ম্যাজিনো লাইন ভেদ করার সামর্থ্য তার হবে না। তাছাড়া ইংরেজদের নৌশক্তি, তার বিরুদ্ধে জার্মানি, ফুহ! ইংরেজ রাজত্বে সূর্য ডোবে না। সেই তুলনায় ওইটুকু জার্মানি কি করবে? আর একটা কথা তোমাকে বলে দিচ্ছি, ঘরের পাশে হিটলারের এত বাড়াবাড়ি স্ট্যালিন সহ্য করবে না। স্ট্যালিনের কথা ছাড়ো, তুমি ভুলে যাচ্ছ স্ট্যালিন হিটলারের সঙ্গে অনাক্রমণ চুক্তি করেছে। রাশিয়ার যদি মুরত থাকতো তাহলে নাৎসি জার্মানির সঙ্গে এরকমভাবে হাত মেলাতো না। হিটলারের দেখা দেখি চুপে চুপে ফিনল্যান্ডের ভেতরে ঢুকে পড়েছে। কিন্তু হিটলার রুশদের ঘৃণা করে। ওর মতে রুশরা খাঁটি আর্য নয়। তাছাড়া কমিউনিজমের সঙ্গে নাৎসিবাদ কখনো পাশাপাশি চলতে পারে? চলছে তো দেখতে পাচ্ছি। রুশদের যদি ঠেকিয়ে রাখা যায় তাহলে হিটলার দুর্ধর্ষ হয়ে উঠবে। সঙ্গে ওই মুসোলিনি গুন্ডাটা আছে, ইংরেজদের এবার শেষ করবে। আমেরিকা ইংরেজদের পক্ষে আসবে? রুজভেল্ট? অসম্ভব। রুজভেল্ট যুদ্ধে যোগ দেবে না কিছুতেই। তার কি দায় পড়েছে সাত করে ইউরোপের যুদ্ধ ঘাড়ে নেবার? আমেরিকার জনমতও যুদ্ধের বিরুদ্ধে। তারা বরং এই মৌকায় কিছু ব্যবসা করে নেবে। শঙ্করবাবু এতক্ষণ ননীমাধব আর ব্রজগোপালের আলোচনা শুনছিলেন। এবার গম্ভীরভাবে প্রশ্ন করলেন, কিন্তু ইউরোপের যুদ্ধে আমাদের কি সুবিধে হবে? ব্রজগোপাল বললেন, এই যুদ্ধে ইংরেজ ঘায়েল হলে ভারতে ব্রিটিশ শক্তি দুর্বল হয়ে যাবে। আমরা ওদের শেষ আঘাত দেব। জার্মানি যদি জেতে? যদি টদি নয়, জার্মানি জিতবেই। আমার কথাটা শুনুন, জার্মানি যদি জেতে তখন কি আমরা ইংরেজের বদলে জার্মানির অধীনে চলে যাব? জার্মানি এত দূর এসে কলোনি করতে চায় না। তাছাড়া জার্মানরা ভারতীয়দের বন্ধু মনে করে। আমরাও বিশুদ্ধ আর্য। আমাদের সাহিত্য দর্শনকে ওরা শ্রদ্ধা করে। আমার কাছে সিক্রেট খবর আছে, জার্মানি আমাদের সাহায্য করবে। আমেরিকাও ভারতের স্বাধীনতা চায়। প্রথম মহাযুদ্ধে আমরা পুরো সুযোগ নিতে পারিনি। এবারেও যদি না পারি তাহলে স্বাধীনতা আর কোনোদিন আসবে না। আপনার কথা মতন না হয় ধরেই নিচ্ছি এবারেই আমাদের বড় সুযোগ, কিন্তু নেতৃত্ব দেবে কে? কংগ্রেস এখন পুরোপুরি কনস্টিটিউশনাল রাজনীতির দিকে চলে গেছে। আমাদের ওরা ঘৃণা করে। ওরা চায় আলাপ আলোচনার মাধ্যমে ক্ষমতার ভাগ পেতে। আমাদের দাদারাও অনেকে কংগ্রেসে গিয়ে ভিড়েছে। আমাদের কি আছে এখন? এখানে ওখানে কয়েকজন ছড়িয়ে আছি। সংগঠন ভেঙে গেছে, অস্ত্র নেই, বিশ্বাসঘাতক ঢুকেছে। এই শক্তি নিয়ে আমরা ইংরেজ তাড়াবো? উত্তেজিত হয়েও না, মাথা ঠান্ডা করে বুঝবার চেষ্টা করো। সুভাষবাবু কংগ্রেস থেকে বেরিয়ে এসেছেন। এখন সুভাষবাবুকে আমরা দলে পাব। সারা ভারতের যুবশক্তি এখন সুভাষবাবুর দিকে তাকিয়ে আছে। মোহনদাস গান্ধীর দিন শেষ। ত্রিপুরী কংগ্রেসেই তিনি কংগ্রেসি ঐক্যের কবর দিয়েছেন। সুভাষবাবুকে ইংরেজ জেলে পুরেই রাখবে। ইংরেজ কি বোকা যে এই অবস্থায় সুভাষবাবুকে বাইরে ছেড়ে দেবে? ব্রজদা, রাজনীতি এখন অন্যদিকে চলে যাচ্ছে। ইংরেজের সবচেয়ে মারাত্মক চালটা আপনারা এখনো ধরতে পারছেন না। মুসলিম লীগের কথা ভুলে যাচ্ছেন। ইংরেজ এখন মুসলিম লীগকে কংগ্রেসের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। এখন আর স্বাধীনতা বড় প্রশ্ন নয়, এখন হিন্দুর স্বাধীনতা, মুসলমানের স্বাধীনতা। সারা দেশ জুড়ে চলবে এখন মন কষাকষি, দর কষাকষি। আমরা পরস্পরের থেকে দূরে সরে যাব ক্রমশ। শঙ্করবাবু গাঢ় চোখে তারিক সাহেবের দিকে তাকিয়ে বললেন, কি ঠিক বলছি না? তারিক সাহেব হাত নেড়ে বললেন, মুসলিম লীগকে অত গুরুত্ব দেবেন না।
ওসব জিন্না সাহেবের খেয়াল, নিজের হাতে পাওয়ার রাখবার জন্যে। মুসলিম লীগকে গুরুত্ব না দিয়ে আপনারাই ভুল করছেন। কংগ্রেসও এই ভুল করেছে, গোড়া থেকে জিন্না সাহেবের সঙ্গে আঁতাত করেনি। এখন কংগ্রেস সারা ভারতে একজনের বেশি ন্যাশনালিস্ট মুসলমানকে ভোটে জেতাতে পারল না। মুসলমানদের মনে বিশ্বাস জেগেছে যে তাদের অধিকার আদায়ের জন্য মুসলিম লীগ ছাড়া গতি নেই। কংগ্রেসের স্বাধীনতা এলে হিন্দুদেরই আধিপত্য হবে। আবুল কালাম আজাদ এই বিশ্বাসে একটুও চিড় খাওয়াতে পারলেন না। কংগ্রেস শুধু জোড়া তালি দিয়ে চালাবার চেষ্টা করছে। গান্ধীজি শুধু কোরআন পাঠ করে মুসলমানদের মন জয় করার কথা ভাবছেন। তারিক সাহেব বললেন, কংগ্রেস শুধু ফাঁকা আইডিয়ালিজম দেখাচ্ছে। মুসলমান সমাজে বহুত অভাব আর অভিযোগ তো আছেই। গরিব চাষিদের মহাজন আর জমিদাররা রক্ত নিংড়ে নিচ্ছে। মুসলমান সমাজে এখনো শিক্ষার সুযোগ নেই, চাকরি নকরির সুযোগ নেই। ব্রজগোপাল অসহিষ্ণুভাবে বললেন, এটা সামাজিক সমস্যা, সামাজিক। এর সঙ্গে স্বাধীনতার প্রশ্নটা জুড়ে দেওয়া বোকামি। হিন্দুদের মধ্যেও অনেক শ্রেণী আছে যারা খুবই গরিব, খুবই নির্যাতিত, শিক্ষার সুযোগ নেই যাদের। গরিবের আবার জাত কি? হিন্দু জমিদার কি হিন্দু প্রজাদের ছেড়ে কথা কয়? মুসলমান মহাজন মুসলমান চাষির কাছ থেকে সুদ নেয় না? জাতের ভিত্তিতে সমস্যাটা তুলে ধরাই ব্রিটিশ চক্রান্ত। শঙ্করবাবু বললেন, তারিক সাহেব, এমন দিন আসছে সেদিন আপনি আর আমি এরকমভাবে পাশাপাশি বসে আর কথা বলতে পারবো না। আপনি আমাকে অবিশ্বাস করবেন, আমি আপনাকে অবিশ্বাস করব। তারিক সাহেব বললেন, আপনি কি বলছেন কি? আপনি এত পেসিমিস্ট হয়ে যাচ্ছেন কেন? আমি বুঝতে পারছি আমাদের দিন শেষ হয়ে আসছে। আমরা ওল্ড ফ্যাশনড বিপ্লবী। আমরা এখনও চোরা গোপ্তা আর দু একটা খুন জখম করে দেশ স্বাধীন করতে চাইছি। আমি আর আপনাদের দলে নেই। আমার মতে মার্ক্সবাদী একমাত্র পন্থা। ধর্মের প্রশ্নটা যে হঠাৎ এরকম মাথাচাড়া দিয়ে উঠতে পারে আমরা কি আগে ভেবেছি? সারা দেশে একটা শ্রেণীহীন সমাজ গড়ে না তুলতে পারলে এ প্রশ্ন আর এখনো মিটবে না। সেজন্যে অনেক ধৈর্য নিয়ে কাজ করতে হবে। সারা দেশব্যাপী একটা অভ্যুত্থান ঘটাতে না পারলে সে সমাজ কখনো আসবে না। ব্রজগোপাল বললেন, শঙ্কর, আমি বলছি, তুমি বিশ্বাস করো, শিগগিরই একটা দারুণ বড় রকমের ঘটনা ঘটবে, খুবই সাংঘাতিক ঘটনা। তখন আমাদের প্রত্যেককে সৈনিক হতে হবে। শঙ্করবাবু পকেট থেকে পিস্তলটা বার করে মাদুরের ওপর রেখে বললেন, এই নিন, আমাকে আর আপনার দলে পাবেন না। আমি মনস্থির করে ফেলেছি। কোথায় যাবে? তুমি কি এতদিন বাদে নিজের বাড়িতে ফিরবে? ক্লান্ত বিপ্লবী এবার করুণভাবে হাসল। তারপর বলল, না, দেখি বাড়ি আর ফিরব কি করে। আমি তো এখন ফেরারি ডাকাত। লুঠের বখরা পাইনি, তবু তো ডাকাত। ব্রজগোপাল কঠোর স্বরে বললেন, শঙ্কর, হুটপাট করে কিছু করো না। আমাকে দু একদিন ভেবে দেখতে দাও। আর একটা কথাও আমি বলে রাখছি, যোগানন্দ যদি সত্যিই আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে থাকে তবে তার রক্তদর্শন না করে আমি থামব না। আজ না হোক, 2-4 বছর বাদে দেশ স্বাধীন হবেই। ইতিহাসের গতি সেই দিকে। কিন্তু সেই স্বাধীন দেশে বিশ্বাসঘাতকদের কোনো স্থান হবে না। আমার সেই স্বাধীন ভারতবর্ষ হবে সমস্ত রকম অন্যায় অবিচার থেকে মুক্ত। আমি সেদিন বেঁচে না থাকলেও ক্ষতি নেই, তবু আমার পরের মানুষরা যেন সত্যিকারের মানুষের অধিকার পায়। সেজন্যই তো এত বছর ধরে এত কষ্ট সহ্য করলাম। ফিটন থেকে একজন রোগা মতন প্রৌঢ় নামলেন। নেমেই ভুরুকুঁচকে জিজ্ঞেস করলেন, অনুকূলরা এখনো আসেনি? বড়বাবু দরজা থেকে এগিয়ে গিয়ে তাকে অভ্যর্থনা করে বললেন, আসুন আসুন। না, ওনারা তো এখনো এসে পৌঁছাননি। প্রৌঢ়টির পরনে একটি বড় পাড়ের ধুতি, বেনিয়ান ও সিল্কের উড়ুনি। ধুতিটি কিন্তু প্রায় হাঁটুর কাছে তোলা। চুল ও ভুরু কাঁচা পাকা, মুখখানি শুকনো নারকোল মালার মতন, সব সময় রাগি রাগি ভাব। জামার ঘড়ি পকেট থেকে চেইন বাঁধা গোল ঘড়ি বার করে দেখে বললেন, আমাকে বলেছিল 5:30টার সময় আসবে, এখন 35 হয়ে গেল। এরপর আলো পড়ে আসবে।
চিররঞ্জন বড়বাবুর দিকে চোখাচোখি করলেন। অর্থাৎ এই রাগী প্রৌঢ়টির মনোরঞ্জন করা খুব সহজ হবে না। বসবার ঘরটি আজ অন্যরকমভাবে সাজানো হয়েছে। টেবিল, চেয়ার, সোফা, কোচ দেয়ালের দিকে হঠিয়ে দিয়ে মাঝখানে পাতা হয়েছে কার্পেট। সে কার্পেটের ডিজাইন একটি সিংহ লাফিয়ে পড়ছে হরিণের ওপর। কার্পেটের ওপর পিতলের বড় ফুলদানিতে একগুচ্ছ রজনীগন্ধা। জানলার পর্দাগুলি সব নতুন। পাম্পশু খুলে প্রৌঢ়টি বসলেন। চিররঞ্জন সঙ্গে সঙ্গে তার দিকে একটি তাকিয়া এগিয়ে দিলেন। তাতে হেলান দিয়ে বসে প্রৌঢ় বড়বাবুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কন্যা আপনার? বড়বাবু বললেন, আগে না, আমিও এবারের জামাই। চিররঞ্জনকে দেখিয়ে বললেন, ইনি পাত্রীর কাকা, পাত্রীর বাবা একটু বাদেই এসে পড়বেন। প্রৌঢ় বললেন, পাত্র আমার মেজ ভাইয়ের বড় ছেলে। বড়বাবু বললেন, ও হ্যাঁ, আপনার কথা শুনেছি। মহাশয়ের নামই তো রাজীবলোচন হালদার। হ্যাঁ, কালীঘাটের হালদারদের কেউ নেই, আমরা নেবু বাগানের হালদার। আমাদের 3 পুরুষ ধরে আয়না কাচের কারবার। আপনার জন্য একটু চা কিংবা শরবত? এখন না, এখন না। রাজীবলোচন আবার ঘড়ি দেখলেন এবং জানলা দিয়ে বাইরে তাকালেন। দিনের আলো কমে আসছে। এটা তার একদম পছন্দ নয় বলে মনে হচ্ছে। ইলেকট্রিক আলোয় মেয়ে দেখার ব্যাপারে তার বিশ্বাস নেই। শ্যামলা মেয়েকেও পমেটম পাউডার ঘষে ফর্সা বানিয়ে চালিয়ে দেওয়া যায়। বড়বাবু ও চিররঞ্জন খানিকটা তটস্থ হয়ে বসে আছেন। একে পাত্রপক্ষ, তাও পাত্রের জ্যাঠামশাই। একে খুশি করার কি কি উপায় চিন্তা করছেন দুজনে। ওরা আগেই শুনেছেন যে এই রাজীবলোচন নিঃসন্তান। এর বিষয় সম্পত্তি ওই ভাইপোই পাবে। সুতরাং এর কথার ওপর কেউ কথা বলবেন না। প্রিয়রঞ্জন জরুরি ব্যবসার কাজে আটকে পড়েছেন, ফিরতে একটু দেরি হবে। পই পই করে বলে গেছেন যেন পাত্রপক্ষের অভ্যর্থনায় পান থেকে চুন না খসে। ও বাড়ির মেয়েরা একবার দল বেঁধে দেখে গেছে, মোটামুটি পছন্দও হয়েছে। আজ আসছেন বাড়ির কর্তা ব্যক্তিরা। এদের মর্জির ওপরেই সব নির্ভর করছে। পাত্র সুদর্শন, বিএফএল, পৈতৃক ব্যবসা দেখাশুনো করে, প্রচুর সম্পত্তি। রাজীবলোচন চিররঞ্জনের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, মশাইদের আদিবাস কোথায়? আগে ফরিদপুরে। কোন মহকুমা? মাদারীপুর সাব ডিভিশনে। কোন গ্রাম বলুন বলুন, আমার ওসব জায়গা ঘোরা আছে। ফুলবাড়ি, মামুদপুরের পাশেই। ঘুরেছি, সব জায়গায় ঘুরেছি, বড় এঁদো পচা সব জায়গা। আমরা জানেন তো বাঙাল বাড়ির সঙ্গে এর আগে কখনো সম্বন্ধ করিনি। আমার মশাই খোলাখুলি কথা, বাঙালদের হালচাল আলাদা, আমাদের আলাদা। তাই এর আগে 14-15টি মেয়ে দেখা হলো। কারুর সঙ্গেই আমাদের ছেলের কুষ্ঠির মিল হয় না। লগ্ন মেলে তো রাশি মেলে না। এদিকে আমার মায়ের বয়স 82 বছর। তিনি বায়না ধরেছেন যে নাতির বিয়ে দেখে যাবেন। আপনাদের মেয়ে মানিয়ে চলতে পারবে তো? চিররঞ্জন বললেন, নিশ্চয়ই, মেয়ে আমাদের ভারী ঠান্ডা, যেমনটি আপনারা শিখিয়ে পড়িয়ে নেবেন। আমরা কিন্তু বাড়ির বউদের বাপের বাড়ি পাঠাই না। তা মানে আপনারা শুটকি মাছ খান? বড়বাবু হেসে বললেন, আমি খাই, এ বাড়ির অন্য আর কেউ খায় না, সব বাঙালরা খায় না। কি পান বলুন তো ওতে, গন্ধে নাড়ি ভুড়ি উল্টে আসে, কুকুর বেড়ালেও ছোঁয় না। দেশে কি মাছের অভাব আছে যে শুকিয়ে আমসি করে খেতে হবে? বড়বাবু কিছু একটা বলতে গিয়েও থেমে গেলেন। পাত্রের গুরুত্বপূর্ণ জ্যাঠামশাইয়ের সঙ্গে তর্ক করা যায় না। কিছু না বলে তাকিয়ে রইলেন হাসি হাসি মুখ করে। এই সময় আরেকটা গাড়িতে আরো 5 জন এসে উপস্থিত হলেন। এদের মধ্যে আছেন পাত্রের বাবা, এক কাকা ও বাড়ির 2 জামাই ও 1 শ্যালক। ভদ্রতা, নমস্কার ও কুশলাদি বিনিময়ের পর খাবার আসতে আরম্ভ করল। প্রথমে সকলের জন্যে প্লেটে প্লেটে ফল, বাতাবি লেবু, আম, আনারস, আপেল, খেজুর।
তারপর আলাদা প্লেটে লুচি, আলুর দম ও ক্ষীর, আবার আলাদা প্লেটে সন্দেশ, সোনপাপড়ি ও দই। এই বিপুল খাদ্যের অধিকাংশই নষ্ট হলো। পাত্রের পেটুক কাকা শুধু নিজের সব কিছু চেটেপুটে খেলেন, বাকিরা নাড়াচাড়া করলেন মাত্র। জ্যাঠামশাইটি শুধু এক টুকরো ফল তুলে নিলেন মুখে। নুচি খেলেই তার অম্বল হয় এ কথা জানালেন, এবং অম্বল হলে কি কি ধরনের প্রতিক্রিয়া দেখা দেয় এসব বিশদভাবে আলোচিত হল। খাবার পর্বের শেষ দিকে উপস্থিত হলেন প্রিয়রঞ্জন। দেরি হবার জন্য ক্ষমা চাইলেন বারবার, এবং সকলকে আরেকটু খাবার মুখে তোলার জন্য পিড়াপিড়ি করতে লাগলেন। সম্পূর্ণ নির্লজ্জভাবে জানিয়ে দিলেন যে এসব খাবারই তার মেয়ের তৈরি। কেউ কোনো প্রতিবাদ করলেন না। মেয়ের সূচকর্ম, রন্ধনপটুতা, সেবাপরায়ণতা সম্পর্কে বিস্তারিত বলার পর প্রিয়রঞ্জন অকস্মাৎ ঘোষণা করলেন, তবে হ্যাঁ, আরেকটা কথাও জানানো দরকার। আমার মেয়ে নাচ গান জানে না, ওসব শেখাবার চল এ বাড়িতে নেই। এই সংবাদে পাত্রের জ্যাঠামশাই বেশ সন্তুষ্ট হলেন। তিনি বললেন, বাড়ির বউ তো আর থিয়েটারে অ্যাক্টও করতে যাবে না, ওসবের দরকারটা কি? পান চিবোতে চিবোতে আরও কিছু কথা হলো, কিন্তু দেনা পাওনার বিষয়টা ঘুণাক্ষরেও তুললেন না পাত্রপক্ষ। তারা অত কাঁচা নন। ওই আলোচনা তারা করবেন নিজের বাড়িতে বসে, যেখানে পাত্রীর বাবা কৃপা প্রার্থী হয়ে যাবেন। নিজের বাড়িতে বসে দর কষাকষির অনেক সুবিধে। কিছুক্ষণ পর রাজীবলোচন বললেন, তাহলে এবার? প্রিয়রঞ্জন ব্যস্ত হয়ে বললেন, নিশ্চয় নিশ্চয়, ওরে পাঠিয়ে দে না। রাজীবলোচন খুঁতখুঁত করে বললেন, বেলা পড়ে গেল একেবারে। অন্দরমহলে শ্রীলেখাকে সাজানো শেষ হয়ে গেছে অনেকক্ষণ। আজ দুপুরে তাকে জোর করে ঘুম পাড়ানো হয়েছে, যাতে চোখ দুটি বেশ ভরাট দেখায়। স্নান করেছে বেসন ও কাঁচা হলুদ মেখে, পায়ে আলতা, চোখে কাজল, সারা শরীরে ফেস পাউডার। শ্রীলেখার গায়ের রং তেমন ফর্সা নয়, কিন্তু আজ এত প্রসাধন তার সর্বাঙ্গের চামড়ায় একটা চিক্কন ঔজ্জ্বল্য নিয়ে এসেছে। তার চক্ষু দুটির চাপা উদ্বেগের জন্য তাকে আজ আরও মোহময়ী মনে হয়। শ্রীলেখা এর আগেও আরও 4 বার বিভিন্ন পাত্রপক্ষের সামনে হাজির হয়েছে, তবু তার লজ্জা ও শঙ্কা কাটেনি। ডাক আসতেই সে যেন কেঁপে উঠল, চেপে ধরল তার মায়ের হাত। তখন শ্রীলেখাকে দুদিকে দুজন ধরে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে আসা হলো, যেন সে মানুষ নয়, একটা পুতুল।